আপনার টাকায় 14 গোষ্ঠী খুশি হতে পারবে, তাহলে নিজের টাকায় নিজেকে কেন খুশি রাখতে পারবেন না? কেন আপনার সুখটা হবে ব্রাত্য? দূর প্রবাসে নিজের রক্ত ঘাম ঝরিয়ে যারা পরিবারের মুখে হাসি ফোটান, তাদের আত্মত্যাগ প্রায়শই লোকচক্ষুর অন্তরালে রয়ে যায়। এই গল্পটি তেমনি একজন প্রবাসীর অব্যক্ত যন্ত্রণা, অদেখা স্বপ্ন আর একাকিত্বের অনুভূতিগুলো তুলে ধরেছে। প্রবাসে আপনি আয় করে সমস্ত টাকা দেনই তো, তার উপরে ধার করেও পাঠান। আপনি জানেন কি, এই যে আপনার ঘামে ভেজানো টাকা যারা ব্যবহার করে, আপনার মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন, তারা কি আসলে আপনাকে নিয়ে ভাবে? গভীর রাতে যখন দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এপাশ ওপাশ করেন, তখন কি কেউ কবারও আপনার কথা মনে করে? না, দু একজন হয়তো নামে মাত্র ভাবে, কিন্তু সবাই হয়তো সেভাবে গভীরভাবে অনুভব করে না। তারা তো আপনাকে ছাড়া বাকি পরিবারের সবাইকে নিয়ে থাকে। কখনো হয়তো মনে হয় তাদের কাছে আপনি শুধু একজন আর্থিক সহায়তাকারী। আর আপনি কাকে নিয়ে থাকেন? একজন প্রবাসী শুধু এক বুক আশা নিয়ে থাকে। সে আশা কখন যে ফোঁটা ফোঁটা জল হয়ে চোখের কোণে গড়িয়ে গড়িয়ে নামে টেরও পান না। সবার জীবনে সুখ আনন্দ রাখবে। আপনার জীবনে কি আনন্দের প্রয়োজন নেই? আপনার কি হাসিটা বিলীন হয়ে গেছে দূর প্রবাসের ধূসর মরুভূমিতে? ভালো কাপড় হাসি খুশিতে জীবন কাটানো এটা আপনারও ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে ভাইরে, কিন্তু নিজের মৌলিক চাহিদাগুলো এটা আপনারও ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে, কিন্তু নিজের মৌলিক চাহিদাগুলো বিসর্জন দেবেন টাকা আয় করে অন্যের জীবন সুন্দরের পাশাপাশি নিজের জীবনেও একটু খুশি নিয়ে আনুন। নিজের কথা ভাবুন, নিজেকে সময় দিন। এই যে জীবন থেকে আপনার সময়গুলো চলে যাচ্ছে, ফিরে তো আর আসবে না। এক প্রবাসী ভাই উল্লেখ করেছেন যে তার জীবনে 9টা বছর কেটে গেছে, আর তিনি প্রশ্ন রেখেছেন এই 9টা বছর কি শুধুই হিসেবের খাতা? গ্রামের বন্ধুদের হয়তো আপনার জীবনে আর তেমন ভাবে পাবেন না, সম্পর্কগুলো ধূসর হয়ে যাবে সময়ের সাথে সাথে। তাই প্রবাসে ভালো সময় কাটানোর জন্য আপনার একটা আপন সার্কেল থাকুক, যাদের সাথে আপনার কষ্টগুলো ভাগ করে নিতে পারবেন, যারা আপনার নীরব কান্নার ভাষা বুঝবে। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ায় গত 2 বছরে অনেক সমস্যার মধ্যেও মনে হয়নি আমি বিদেশে আছি, এরকম কথা ওই ভাই বলেছেন। বন্ধু বান্ধবরা বুকের মাঝে সাহস ঢুকিয়েছে, নিঃস্বার্থ ভালোবাসা আর দোয়া রইল তাদের জন্য। আল্লাহ তাদের ভালো রাখুক। আমি মনে করি রক্তের সম্পর্কের বাইরে বন্ধুত্বের সম্পর্ক একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়। শুধু বন্ধু নির্বাচন সঠিক হওয়া চাই যারা আপনার নিঃশ্বাসগুলোকেও বুঝতে পারবে। আরেকটা বিষয়, ঘুরতে যেতে টাকা লাগে, কিন্তু জানেন যারা আমার সার্কেলে আছে একটা লোককেও আমি দেখিনি যে কত টাকা খরচ করছে সেটার হিসাব করতেছে। তারা বোঝে জীবনের দাম টাকার চেয়ে অনেক বেশি। ওপারে তো যেতে কিচ্ছু নিতে পারবো না, শুধু এই জীবনের স্মৃতিটুকুই থাকুক। সবাই টাকা কষ্ট করেই আয় করে, সহজে টাকা আসে না। আপনার টাকায় 14 গোষ্ঠী খুশি হতে পারবে, তাহলে নিজের টাকায় নিজেকে কেন খুশি করতে পারবেন না? কেন আপনার সুখটা হবে প্রাপ্ত? শত ঝুট ঝামেলার মধ্যেও জীবন সহজ যদি আপনি সেটাকে সহজভাবে নিতে জানেন। টাকার প্রয়োজন মৃত্যুর আগে কারোরই শেষ হবে না, তাই অল্প আয়ে নিজের জীবনের গতিপথ ঠিক করুন। একা নন, আপনার বন্ধুদের নিয়ে বাঁচুন, কারণ একাকিত্বের এই যন্ত্রণা বড্ড ভারী, বড্ড অসহনীয়। বিশ্বের হচ্ছে 5 জন সবচেয়ে আজব ও অদ্ভুত মানুষ, যাদের দেখে আপনি কেন পুরো পৃথিবীর মানুষ অবাক। তাহলে দেখে আসে সেই অদ্ভুত 5 জনকে। নম্বর 5, এডে। নাইজেরিয়ার এই ছেলেটিকে দেখুন, সে এমন ভাবে হাঁটে কেন? জানিয়ে রাখি, এই ছেলেটি এক অদ্ভুত রোগে আক্রান্ত, যার নাম ইয়রটন সিনড্রোম। এই রোগের কারণে তাকে চলাফেরার সময় শুধু পা নয় বরং হাতও ব্যবহার করতে হয়। আমাদের উপরওয়ালার কাছে প্রার্থনা এই ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। নম্বর 4, হরনাম কৌর। আপনার সামনে যদি বড় বড় দাড়ি গোফওয়ালা কোনো মেয়ে চলে আসে, তাহলে আপনি অবশ্যই চমকে যাবেন। জানিয়ে রাখি, ব্রিটেনে বসবাসকারী 30 বছরের হরনাম কৌর একজন শিখ নারী, যিনি মাত্র 28 বছর বয়সে তার লম্বা দাড়ির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি একজন সোশ্যাল মিডিয়া স্টার, সফল মোটিভেশনাল স্পিকার এবং ফ্রিল্যান্স মডেল। তাকে দেখতে এবং তার কথা শুনতে অনেক লোক জড়ো হয়। তবে কয়েক বছর আগেও তার জীবন এমন ছিল না। আজ থেকে 19 বছর আগে এই দাড়ি গোফের কারণেই তিনি জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন, যখন মানুষ তাকে নানা কটূক্তি করত। আসলে হরনাম কৌর পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন, যার কারণে তার শরীরে পুরুষ হরমোন বেশি তৈরি হয় এবং সেই কারণে মুখে দ্রুত চুল গজাতে থাকে। কিন্তু হরনাম কৌর মানুষের কথা কানে না নিয়ে দাড়ি গোফ কামাননি, বরং আত্মবিশ্বাসের সাথে তিনি তা গ্রহণ করেছেন এবং তিনি একজন আজ সফল ইনফ্লুয়েন্সার। নম্বর 3, জেনারে ফিলিপিন। ফিলিপাইনের সিদাগান শহরের এই ছেলেটিকে দেখুন, দেখে মনে হবে যেন 5-6 বছরের একটা বাচ্চা, কিন্তু সত্যিটা জানলে আপনি চমকে যাবেন। এই ছেলে কোনো বাচ্চা নয়, বরং 31 বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আসলে জেনারে ফিলিপিং এর শারীরিক বৃদ্ধি মাত্র 3 বছর বয়সে থেমে যায়, সেই কারণেই তিনি আজ এমন দেখাচ্ছেন। তার উচ্চতা মাত্র 60 সেন্টিমিটার এবং এই কারণেই তিনি বিশ্বের সবচেয়ে ছোট মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন। নম্বর 2, লুলো হেসু। তাইওয়ানের এই নারী ইন্টারনেটে দারুণ ভাইরাল, কারণ তাকে দেখে তার বয়স অনুমান করা প্রায় অসম্ভব। সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখে মানুষ অবাক হয়ে যায়। আপনি যদি তার ছবি বা ভিডিও দেখেন, তাহলে হয়তো আপনিও ভাববেন তিনি 25 বছরের একজন তরুণী, কিন্তু বাস্তবে এই নারী 50 বছর বয়সী। তিনি একজন ডিজাইনার এবং নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়। প্রথম দেখায় তাকে দেখে মনে হবে তিনি একজন সুন্দরী ছাত্রী, কিন্তু বাস্তবে তিনি একজন পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক পেশাদার। তিনি বলেন নিজের বয়স ধরে রাখতে তিনি প্রচুর পানি পান করেন এবং সবজি খান। আসলে শুধু তিনি নন, তার পুরো পরিবারই বয়সের তুলনায় অনেক ছোট দেখায়। নম্বর 1, ট্রেন ভান হে। চলুন এবার পরিচিত হই ভিয়েতনামের সবচেয়ে লম্বা চুলওয়ালা মানুষের সাথে। তাকে প্রথমবার দেখলে যে কেউ চমকে উঠবে। জানিয়ে রাখি, ট্রেন ভান হে টানা 50 বছর ধরে নিজের চুল কাটাননি। তিনি যখন ঘুমাতে যান তখন চুলগুলো সাইডে সরিয়ে ঘুমাতে হয়, আর বাইরে গেলে এই লম্বা চুল জুড়ে বেঁধে মাথার উপর রাখতে হয়। তার চুলের দৈর্ঘ্য 7 মিটার এবং ওজন 12 কেজি। আকাশে উড়বে বাংলাদেশের তৈরি মিসাইল বাহী ড্রোন। প্রযুক্তির বিশ্বে বাংলাদেশের তরুণদের পদচারণা এখন আর নতুন কিছু নয়। নিজেদের মেধা আর অক্লান্ত পরিশ্রমে তারা একের পর এক সাফল্য এনে দিচ্ছে। সম্প্রতি এমনই এক অসাধারণ সাফল্যের দেখা মিলেছে, যেখানে একদল তরুণ তৈরি করেছে মেড ইন বাংলাদেশ লেখা একটি অত্যাধুনিক সামরিক ড্রোন। এটি শুধু সাধারণ নজরদারির ড্রোন নয়, বরং মিসাইল বহন ও নিক্ষেপ করতেও সক্ষম। দেশের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল গর্বের বিষয়। এই অসাধারণ কাজটি করেছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাফি হোসেন এবং তার দল এই ড্রোনটি তৈরি করেছেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শিত এই ড্রোনটি সবার নজর কেড়েছে। এটি একটি হাইব্রিড ড্রোন যে হেলিকপ্টারের মতো সোজাসুজি উপরে উঠে এবং নামতে পারে, আবার উড়োজাহাজের মতো দ্রুত গতিতে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। এর নকশা কাঠামো এবং প্রযুক্তিগত দিকগুলো প্রায় পুরোটাই দেশেই তৈরি করা হয়েছে। ড্রোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সামরিক সক্ষমতা। এর দুটি ডানায় দুটি মিসাইল বহন করার ব্যবস্থা রয়েছে। এই মিসাইলগুলো তাদের নিজেদের নকশায় তৈরি। এগুলো সাধারণ বিস্ফোরক নয়, বরং গাইডেড মিসাইল, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেদিকে ছুটে যেতে পারে। এই ড্রোনটি প্রায় 40 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে এবং সেখান থেকে মূল উচ্চে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ভিডিও পাঠাতে পারে। এর মাধ্যমে দুর্গম এলাকার নজরদারি চালানো কিংবা শত্রুর অবস্থান চিহ্নিত করা অনেক সহজ হবে। শুধু দিনের আলোতেই নয়, রাতের অন্ধকারেও কাজ করার জন্য এতে রয়েছে বিশেষ থার্মাল ক্যামেরা। তবে এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সাশ্রয়ী
বাৎসরিক নির্মাণ খরচ। প্রধান নির্বাহী কর্মকর্তা রাফি হোসেন জানান, এই ড্রোনটি তৈরি করতে তাদের খরচ হয়েছে মাত্র 9 থেকে 10 লক্ষ টাকা। অথচ এই একই ধরনের একটি ড্রোন বিদেশ থেকে আমদানি করতে গেলে কয়েক মিলিয়ন ডলার খরচ হতো। এর মাধ্যমে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। ড্রোনটির প্রায় 80% যন্ত্রাংশ এই বাংলাদেশেই তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে বাকি 20% দেশে তৈরি করা সম্ভব বলে তারা বিশ্বাস করেন। এই ড্রোনটি দেশের নিরাপত্তায় বিশাল ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্ট গার্ডের মতো প্রতিরক্ষা বাহিনীগুলো এটি ব্যবহার করে সীমান্ত পাহারা, দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালানো এবং সার্বিক নজরদারির কাজ করতে পারবে। রাফি এবং তার দল স্বপ্ন দেখেন, সরকারি সহযোগিতা পেলে তারা তুরস্কের বিখ্যাত বাইরাক্তার ড্রোনের মতো বিশ্বমানের প্রযুক্তি বাংলাদেশে তৈরি করতে পারবেন। তবে এত বড় সাফল্যের পেছনে রয়েছে বড় চ্যালেঞ্জও। এই পুরো প্রকল্পটি তারা নিজেদের ব্যক্তিগত অর্থায়নে চালিয়েছেন। একটি বিশ্বমানের প্রযুক্তি নিয়ে গবেষণা এবং একে আরো উন্নত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যদি সরকারি বা বেসরকারি ভাবে তাদের প্রয়োজনীয় সহযোগিতা বা অর্থায়ন করা হয়, তবে এই তরুণদের হাত ধরেই হয়তো বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি এক নতুন যুগে প্রবেশ করবে। রাফি এবং তার দলের এই প্রচেষ্টা প্রমাণ করে, সঠিক সুযোগ পেলেই বাংলাদেশের তরুণরা যে কোনো অসাধ্য সাধন করতে পারে। এই মেড ইন বাংলাদেশ ড্রোনটি আগামী দিনে একটি দারুণ সম্ভাবনা হয়ে উঠবে। বাবা মা ছেড়ে যাওয়া উর্মির রাজকীয় বিয়ে দিল গ্রামবাসী। দিন এনে দিন খাওয়া নানা নানির কাছে বড় হওয়া উর্মি কখনো ভাবতেও পারেনি এভাবে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন হবে। শেষ পর্যন্ত সত্যি রাজকুমারীর মতো করে হলো তার বিয়ে, যাতে অশ্রুসিক্ত হয়েছেন তিনি। এমনকি চোখের পানি ফেলেছে গ্রামবাসীও। বিয়ের দিন বর বেশি উপস্থিত হন জামিল খান। বিয়ের গেটে জামাইকে ঘড়ি পরিয়ে করা হয় বরণ ও নানা আপ্যায়ন। তখনও আরেকদিকে পাত্রী উর্মি খাতুনকে বিয়ের অপেক্ষায় ভালোবেসে আগলে রাখছে গ্রামবাসী। উল্লাস ও নানা আয়োজনে পুরো বিয়ে ঘিরে এক রাজকীয় পরিবেশের সৃষ্টি হয়। একটি অসহায় এতিম মেয়ের রাজকীয় বিয়ের আয়োজন অবাক করেছে এলাকাবাসীকে। তারাও করেছেন সাধ্যানুযায়ী সহযোগিতা। এমন ঘটনা কাঁদিয়েছে উর্মিকে, সাথে কেঁদেছে গোটা গ্রামবাসী। আবেগস্পর্শী এই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুড়িয়া বেড়া ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে। বাবা মায়ের রেখে যাওয়া অসহায় মেয়েকে রাজকীয় আয়োজনে বিয়ে দেন এলাকাবাসী ও সমাজকর্মী মামুন বিশ্বাস। গত 1 জুলাই মঙ্গলবার মা বাবাহীন অসহায় মেয়ে মোসাম্মদ উর্মি খাতুনের সঙ্গে একই গ্রামের আব্দুল কায়ুমের ছেলে মোহাম্মদ জামিল খানের বিয়ে সম্পন্ন হয়, জানিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসীও। আর এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উর্মিকে বড় করার নানা নানি। উর্মির বয়স যখন 8, ঠিক তখনই আলাদা হয়ে যায় অসহায় মেয়েটির বাবা মা। মেয়ের কথা না ভেবেই অন্যত্র বিয়ে করে আলাদা আলাদা ভাবে তারা শুরু করেন সংসার। 8 বছর বয়সী উর্মির জীবন শুরু হয় নানা নানির ঘরে। যত বড় হতে থাকে ততই চিন্তা বাড়তে থাকে গরিব নানা নানির। নাতনির বিয়ে দিতে হবে, কোথায় পাবে বিয়ের খরচ। কপালে চিন্তার ভাঁজ রেখেই দিন দিন বড় হতে থাকে উর্মি। নানা নানির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের কোনো প্রস্তাব আসে না তার। এমন অবস্থায় উর্মির এক আত্মীয় ফেসবুকে একটি পোস্ট করেন, যেটি নজরে আসে সমাজকর্মী মামুন বিশ্বাসের। উর্মির নানির সঙ্গে এই ব্যাপারে কথা বলে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন মামুন বিশ্বাস। সেটি দেখে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ সাড়া দেন এবং এতে 1,07,000 টাকার সহযোগিতা ওঠে। সেই টাকা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুড়িয়া বেড়া ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে রাজকীয়ভাবে ধুমধাম করে বিয়ে দেওয়া হয় উর্মির। উর্মির বিয়েতে কোনো কিছুর কমতি ছিল না। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর সংসারের আসবাবপত্র পাল্লারে নিয়ে নববধূর সাজে সাজানো হয় উর্মিকে। বিয়েতে সবজি, মুরগির রোস্ট, গরুর মাংস ও দই দিয়ে শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়। কেনা হয় শাড়ি, হলুদের কাপড়, জুতা ও কসমেটিক্স সহ বিভিন্ন সামগ্রী। সেই সাথে একটি আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, আলনা, নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার একটি বড় বাক্স এবং একটি নতুন সংসার বাঁধতে যা যা প্রয়োজন সবই কিনে দেন মামুন বিশ্বাস ও তার সহযোগীরা। এমন রাজকীয় আয়োজনে নাতনির বিয়ে দিতে পেরে দারুণ খুশি উর্মির নানা নানি। নাতনির জন্য চাইলেন দোয়াও। তাদের ভাষ্য, নাতনির এমন বিয়ে তারা কখনো কল্পনাও করতে পারেননি। অসহায় উর্মিকে বিয়ে করতে পেরে গর্বিত বর জামিল। কোনে উর্মি বলছেন, তিনি কোনোদিন চিন্তাও করেননি যে এত বড় আয়োজনে তার বিবাহ সম্পন্ন হবে। এমন বিয়ের আয়োজন নিয়ে সমাজকর্মী মামুন বিশ্বাস বলছেন, চেষ্টা করেছি কোনো কিছুর কমতি না রেখে অন্যান্য সব বিয়ের অনুষ্ঠানের মতো আয়োজন করে বিয়ে দিতে। এটিকে একজন ভাই হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। আজান হলেই বন্ধ হয়ে যায় দোকানপাট, সবাই ছোটেন মসজিদের দিকে। আর এই দৃশ্য কোনো আরব দেশে নয়, দেখা গেছে বাংলাদেশের অন্যতম জেলা দিনাজপুরে, যেখানে আজান হলে দোকান খোলা রেখেই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান শান্তির বাজারের সব ব্যবসায়ীরা। বাজারটির ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে তারা এভাবেই নামাজের সময় হলে দোকান খোলা রেখেই চলে যান মসজিদে। সম্প্রতি খবরের কাগজ থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে এই শান্তির বাজারের নাম। আর এই বাজারকে ঘিরেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বর্তমান সময়ে আজান দিলেও দেখা যায় কানে হেডফোন গুঁজে গান শুনতে। অনেকে আবার আজানের সম্মানে টিভির সাউন্ড কিছুটা কমিয়ে দেন নিজের ইমানি শক্তি দেখিয়ে। তবে আজান দিলে খুব কম মানুষকেই দেখা যায় কর্মব্যস্তকে পাশে রেখে মসজিদের দিকে ছুটতে। তবে শহরগুলোতে এই দৃশ্য খুব একটা চোখে না পড়লেও এবার ব্যতিক্রমী এই বাজারের খবর পাওয়া গেছে, যে বাজারের ব্যবসায়ীরা আজানের মধুর ধ্বনি শুনলেই দোকান খোলা রেখেই ছোটেন মসজিদের দিকে। তবে দোকান এভাবে খোলা রেখে গেলেও কোনো মালামাল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা আজ অবধি ঘটেনি। প্রায় 15 থেকে 20 বছর ধরে এভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন দোকানিরা। অনুসন্ধানে দেখা গেছে যে মাগরিব ও এশার নামাজের আজান শুরু হলেই সব মুসলিম দোকানিরা দোকান খোলা রেখে নামাজ আদায়ে মসজিদে চলে যান। ওই বাজারে ক্রেতারাও কেনাকাটা বাদ দিয়ে চলে যান মসজিদে। দোকানিরা জানান, প্রায় 15 থেকে 20 বছর ধরে শান্তির বাজারে তারা এভাবেই আজান হলে নামাজের সময় দোকান খোলা রেখে মসজিদে চলে যান। তবে আজ অবধি তাদের দোকানে মালামাল চুরির ঘটনা ঘটেনি। বাজারে কাঁচামাল ব্যবসায়ী জানান, ধর্মে মুসলিম হওয়ায় নামাজ পড়তেই হবে, তাই মহান আল্লাহর উপর আস্থা রেখে আজান হলে দোকান খোলা রেখে মসজিদে নামাজে চলে যান। হারানোর বা চুরির কোনো ভয় নেই। বাজারে এক কাপড় ব্যবসায়ী জানান, শান্তির বাজার হওয়ার 20 থেকে 25 বছর হচ্ছে। বাজার হওয়ার পর থেকে আজান হলেই দোকান খোলা রেখে সবাই মসজিদে চলে যান নামাজ আদায় করতে। সবজি বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতার দেয়া তথ্য মতে, শান্তির বাজারে বিশেষ করে মাগরিব ও এশার নামাজের সময় কোনো দোকানদার দোকানে থাকে না। সে কারণে তারাও নামাজের পর কেনাকাটা করতে আসেন। খোঁজ নিয়ে আরো জানা গেছে যে এখানকার মানুষ সৎ এবং শান্তিপ্রিয়। মসজিদে আজান শোনার সঙ্গে সঙ্গে দোকানিরা বেচা কেনা বন্ধ করে দোকান খোলা রেখে মসজিদে চলে যায়। দোকানের মালামাল চুরির ঘটনা আজ অবধি ঘটেনি। অবশ্য এমন দৃশ্য দেখা গেছে দেশের অন্যতম জেলার ভোলাতেও। নামাজ নিশ্চিত করতে এখানকার বোরহানুদ্দিন বাজারেও এই নিয়ম করা হয়েছে। ভোলার এই বাজারে প্রতিদিন সকাল থেকেই দোকানপাট খুলে বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করেন বোরহানুদ্দিন পৌর শহরের বাজারের ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটা 12টা 59 পর্যন্ত চলে জমজমাট বেচা বিক্রি। এরপর মসজিদ থেকে আজানের ধ্বনি আসার সঙ্গে সঙ্গে বেচা বিক্রি থামিয়ে একে একে দোকানপাট বন্ধ করতে শুরু করেন ব্যবসায়ীরা। দলে দলে নামাজ আদায় করতে ছোটেন মসজিদে। ভেতরে প্রবেশ করে লাইন দিয়ে করে নেন ওযু। এরপর সবাই একসঙ্গে নামাজ আদায় করেন। ইসলামী বিধিবিধান অনুযায়ী আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দিনী ও দুনিয়াবি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। আর এই ধর্মীয় বিধানই পালন করছেন ভোলা ও দিনাজপুরের ব্যবসায়ীরা।